এই মুভির ব্যাপারে আমার পার্সোনাল কোনো অপিনিয়ন আমি এখন জানাচ্ছি না। ফেসবুকে এই মুভির ক্লিপ খুব ছড়িয়ে গেছে, আর সেই ক্লিপ দেখে অনেকেই রিকোয়েস্ট করছে মুভিটা দেওয়ার জন্য। তো কি আর করার, মুভির সাবজেক্টটা ভালো কিন্তু প্রেজেন্টেশন জমেনি। দেখেছি হিন্দি ডাবিং, তাই হয়তো কাহিনীটা টাচ করেনি। মুভিতে খুব পরিচিত কেউ নেই, বাট যারা অভিনয় করেছে মোটামুটি ভালো করেছে। আর খারাপ করলেই কি, তাই না? অ্যাকশন জনরার মুভি, ফাইট সিনগুলো বেশ লেগেছে, যা সাউথ ইন্ডিয়ান মুভির হয় আর কি। তো যত সম্ভব আমি মুভি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে রাখুন, যেন নতুন কোনো মুভি এলে খবরটা আপনার কাছে সবার আগে চলে যায়। ওয়েল, কথা বলছিলাম 2020-এর অ্যাকশন ড্রামা তামিল মুভি নাম সিরু এর ব্যাপারে। মুভির কাহিনী মাইলাদুথুরাই জেলার মায়াবরম এলাকার। শুরুতে একটা গাড়িতে দুটো দিদির এন্ট্রি হয়, যারা পার্টি না বিয়ের অনুষ্ঠান থেকে বাসার দিকে যাচ্ছে। গল্প সল্প করছে আর যাচ্ছে। তো দুই মেয়ে এক জায়গায় হলে যে গল্পগুলো হয় আর কি, সেগুলোই হচ্ছে। এদিকে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। এরা আসতেই একটা অফিসার সামনে আসে। কি হচ্ছে স্যার, কোন সমস্যা? সে কিছু বলে না, কাগজ চেক করে বলে কাগজে ঝামেলা আছে, আপনাদের ফোনগুলো দিন। এরা না করে। অফিসার বলে কাউকে ফোন করবেন, সে আবার আমাদের উপর পার্ট নেবে, এসব ঝামেলা নেই, আপনারা ফোনগুলো জমা দিন, আমরা দেখছি। এরা ভালো মন করে ফোনগুলো দিয়ে দেয়। এই জায়েদ খান কি করে, লাইট দিয়ে এদিকে ইশারা করে, আর এরা দেখে অনেকগুলো অফিসার দৌড়াচ্ছে। এরা সন্দেহ করে, স্যার আমাদের ফোন দিন, স্যার ফোন দিন। এখন জায়েদ খান আর ফোন দেয় না। এরা দৌড়ে গাড়িতে উঠতে যায়, ততক্ষণে বাকি লোক এসে একজনকে ধরে ফেলে। ভিতরে ঢুকে গেট লক করে দেয়। এরা একজনকে ধরে নিয়ে যায়। গাড়ির চাবি জায়েদ খানের কাছে। কি হলো, ওকে ছেড়ে এলি কেন? জায়েদ খান বলে, আরে চাবি আমার কাছে। কোথায় যাবে ও? যা নিয়ে আয় যা। এই দিদির কাছে আরেকটা ফোন ছিল, সে সেটা বের করে কাউকে একটা ফোন করে, বাট ফোনটা রিসিভ হয় না। তো দরজা খুলে ট্রাই করছে, চিল্লাপাল্লা করছে, দরজা খোল। দিদি খুব ভয় পাচ্ছে। এবার সে কি করবে, উপায় না পেয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভয়েস মেসেজ পাঠায়, জায়গার নাম দিয়ে, যে এখানে কিছু পুলিশ অফিসার আমাদের সঙ্গে অসভ্যতামি করছে, প্লিজ আমাদের কেউ হেল্প করুন, আর এই মেসেজটা ফরওয়ার্ড করুন। এদিকে এই গ্লাস ভেঙে ফেলে। তারপর এদের এখানে ধরে নিয়ে আসা হয়। সবাই হা করে দেখছে। এ বলে, ভাই এ কাউকে মেসেজ করেছে। এ বলে, আরে তাতে কি, কে আসবে এখানে, এসব কেউ বিশ্বাস করে না। যাক, এরা তো কান্না করে যাচ্ছে। এবার জায়েদ খান গিয়ে তাদের সঙ্গে অসভ্যতামি করবে, এদের ফোনে একটা মেসেজ আসে। দেখে একজন মেসেজ পাঠিয়েছে, তোমরা ভেবো না, আমি আসছি। ব্যাস, এটা তো সাহস পেয়ে যায়। এদিকে বাইক চালাতে চালাতে আর শার্ট পরতে পরতে আসছে একটা ছেলে, ক্যামেরা তাকে দেখাচ্ছে। এরা তো মজা নিচ্ছে, কে আসবে আসুক দেখি, শালাকে সাইজ করে রেখে দেবো, দেখে নিব, পুঁতে রেখে দেবো, এটা সেটা, কালো ফিতা। একটু পর ওই বাইকের ভাই সাহেব এখানে আসে। এরা বুঝতে পেরে একদল তাকে মারতে যায়, বাট উল্টো চটকে এসে পড়ে যায়। এরা বুঝে যায় কাজের ছেলে এসেছে। বাকি লোকজন বের হয়ে আসে, দিদিরাও আসে দেখতে কে। এদিকে ভাই শুরু করেছে ডিজে ও রাহুল, ডিজে টিল্লু, সবাইকে একজন মারছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। এই দিদির দেখেই বসে, ভাইয়া। ব্যাস, এন্ট্রি হয় মুভির হিরো জিভা, অর্থাৎ মানি মারানের, যাকে সবাই মানি বলে ডাকে, আমরাও ডাকবো, ঠিক আছে? এদের বলে, বোনেরা তোমরা জাস্ট 2 মিনিট অপেক্ষা করো, আমি এদের ডিজে পল্টুর বিট শুনিয়ে আসছি। এরপর আমাদের হিরোর মাধ্যমে অসাধারণ কিছু ফাইট সিন আমরা এখানে দেখতে পাই। স্লো মোশনের সিনগুলো বেশ লাগে। যাক, সে ডিজে বাজাতেই পারে, সে অধিকার তার আছে। আমরা একটু সামনে যাই নাকি? ভাই এদের সামনে আসে, তোমরা। এরা ধন্যবাদ জানায়। দিদি বলে, আমার বয়ফ্রেন্ডকে কল করেছিলাম, ও ধরেনি, তারপর গ্রুপে ভয়েস পাঠিয়েছি। ভাই বলে, আর সেই মেসেজ আমিও তো দেখেছি, তাই তো আমি এখানে এসেছি। আমি জানি না এখানে কেমন কিছু হয়, তাই আসার আগে একটা ভয়েস পাঠিয়েছি, যাতে হারামিরা ভয় পায়। আচ্ছা তোমার ঠিক আছে তো, তোমাদের সঙ্গে কোনো বেয়াদবি? এরা বলে, না ভাইয়া, আপনি সঠিক সময় এসেছেন। কি করে যে আপনাকে, দেখুন না, রক্ষকরা যদি এইভাবে, মানে বলে, আরে কে বললো এরা পুলিশ? এরা তো 1 নম্বরের ফ্রড, আমি জানতাম, তাই আসল পুলিশকে বলেছে আসতে। ওই দেখুন চলে এসেছে। স্যার স্যার ধরুন এদের। পুলিশ এদের সবাইকে ধরে নেয়। এরা বলে, ভাই আপনার এই ঋণ, মানে বলে, আরে কি বলছো এসব? উপকার এমন ভাবে করা উচিত যেমন তোমার শরীরের কোনো তিল, কাউকে তো তুমি দেখিয়ে বেড়াও না, তাই না? আজ আমি তোমার উপকার করেছি, তুমিও কাল অন্য কারো করে দিও, তাহলেই তো হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের আশেপাশে ছিলাম বলে কিছু হয়নি, একটু সাবধানে থেকো। যাও যাও বাড়ি যাও, চাপ নিও না, কেমন? এ বলে মানে যাবে। এই দিদি আবার বলে, ভাইয়া আপনার কি আবার দেখা? মানে বলে, আরে আমার বাড়ি এই পাশের গ্রামেই, মানিভারার নাম বললেই সবাই বলে দেবে, এক নামে চেনে আমায় সবাই। সিন কাট করে পরের দিন সকালে মানির মাধ্যমে সিন শুরু হয়। তো মানির একটা লোকাল চ্যানেল আছে যেটা সে মেনটেন করে, নাম কুকুরুগু। রোজ সকালে গ্রামের সম্পর্কে খুব ভালো ভালো কথা আর সেইগুলো সিন দেখিয়েই প্রোগ্রাম শুরু হয়। পুরো এলাকার সিন এই মানির টিভি চ্যানেলের মাধ্যমে সবাই দেখে, বা আমরাও দেখলাম। মানে অনেক ভালো বলতে পারে, তাই সবাই তার প্রোগ্রাম দেখে। তার প্রোগ্রাম ছাড়া দিন শুরুই হয় না। এরপর আমাদের দেখানো হয় কিছু মেয়ে ঠেকা থেকে দেশি নিতে মানুষকে বাধা দিচ্ছে, বাট কেউ তাদের কথা মানছে না। তারা সেখানে দাঁড়িয়ে থাকে। একটু পর যে ঠেকা চালায় সে বলে, বেটি তোমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? কেউ তোমাদের কথা শুনবে না, চলে যাও। এরা বলে, এভাবে মদ খেয়ে খেয়ে মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সংসারে ঝামেলা বাড়ছে, আপনারা এটা বন্ধ করছেন না কেন? মুরব্বির কাছে একটা কল আসে, কি
কি হচ্ছে এখানে? তো ইনি হলেন এখানকার এমএলএ, এই ঠেকা তারি। কাকু বলে স্যার বাচ্চারা এখানে ঝামেলা করছে। এমএলএ বলে তাদের বাবার নাম শোনো। নাম বললে এমএলএ তাদের বাবাদের বলায়, তার বাবারা এসে আবার এদের মারতে মারতে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু একজন সেখান থেকে ছুটছে না। সে বলে আমার বাবাকে তো আপনারা আগেই মেরেছেন, আমার কেউ নেই, আমি এখানে একাই দাঁড়িয়ে থাকবো। শুনে এমএলএ বলে দাঁড়া আমি পুলিশ পাঠাচ্ছি। তখনই কাকু বলে স্যার কুকুরুকু মানিয়ে এসেছে, মানে ভাই হাজির রিপোর্ট করতে। এমএলএ তাড়াহুড়ো করে টিভি অন করে দেখে মেয়েটা সেখানে দাঁড়িয়েই আছে আর মানি লাইভ পাবলিককে দেখাচ্ছে। এখন গ্রামের লোকজন দেখতে দেখতে রেগে যায় যে ওর বাবাও এদের জন্য মরেছে, আবার ওরা এই বাচ্চার পিছু লেগেছে। ব্যাস সবাই লাঠি ঠেঙ্গা নিয়ে বেরিয়ে পড়ে, এসে ঠেকার অবস্থা একেবারে খারাপ করে দেয়। আর মানি সেগুলো খুব ভালো করে কভার করে। এমএলএ রেগে মেগে উঠে আসতে ধরলে তার শালা যে বিদেশ থেকে এসেছে সে বলে ভাই কি করছেন? আপনি এখানকার এমএলএ, আপনার পরিবারে এত বছর ধরে এখানে রাজ করে এসেছে আর আপনি সামান্য একটা কাজে সেখানে চলে যাচ্ছেন। এমএলএ রেগে যায়, আব্বে যেমনটা ভাবছিস তেমন না, ওই মানির বাচ্চা এতক্ষণে সব শেষ করে দিয়েছে। লোকাল চ্যানেল হলে কি হবে? এখানকার লোকজন সবাই ওর চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল দেখে না। আর এখানে আমাদের ভোট কতগুলো রয়েছে তুই জানিস? তারা চাইলে নতুন করে আবার কোনো এমএলএ দাঁড় করাতে পারবে। এমএলএ ঠেকার কাছে আসে, তারপর তার শালা দেখে আরে বাপরে, এক মুহূর্তের মাঝে এতগুলো লোক জমা হয়ে গেছে। জিজা কোথায় ও? এমএলএ বলে ওর কাজ শুধু আগুন লাগানো, তারপর ও সেখানে থাকে না। আমরা দেখি মানি তার বন্ধু গোপীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে। দুই বন্ধু গল্প সল্প করছে আর যাচ্ছে। গোপী বলে তাড়াতাড়ি চল, দিদি আবার মন্দিরে এসে বসে থাকবে। একটু পর পুরোহিতের চিল্লাচিল্লিতে সিন মন্দিরে আসে। ভাই সবসময় ঘন্টা নিয়ে কথা বলে কিন্তু নিজে একটা কিছু কিনে দেয় না, তাই পুরোহিত রেগে যাচ্ছে। মানে চুপচাপ আছে, একটা হাত এসে তার মাথা উঠিয়ে দেয়, হাত নামিয়ে দেয়। তো এই হলো মানির একমাত্র আদরের বোন লাকিয়া, সবাই লাকি বলে ডাকে। মানির তার এই বোন ছাড়া আর কেউ নেই। সে তার বোনকে অনেক ভালোবাসে, নিজের থেকেও বেশি। তার বোনই তার সব। তো বোনের বাচ্চা হলে সে মন্দিরে একটা সোনার ঘন্টা লাগিয়ে দিবে। এটা শুনে পণ্ডিত মশাই একটু ফানি কিছু বলে যাতে সবাই হাসাহাসি করছে। দিদিও হাসছে আর হাসতে হাসতে এক সময় তার মির্গির প্রবলেম ভেসে ওঠে। মানে তো ভয় পেয়ে যায়। কেয়ার করার তাড়াহুড়ো করে তাকে হসপিটালে নেওয়া হয়। অবস্থা দেখে ভয় পাওয়ারই কথা, আবার এই অবস্থায় যাক ভিতরে নিলে মানির তো টেনশন ফুরায় না। উপর থেকে লাখের শাশুড়ি আবার তার রোগ নিয়ে কথা শুরু করে দেয় যে বাচ্চার যেন কোনো প্রবলেম না হয়। মেয়ে এমন জেনেও তারা বিয়ে দিয়ে দিয়েছে, আমার ছেলেকে ঠকিয়েছে, এই রোগ তো বাচ্চাকেও ধরবে, আমি ওই বউকে বাড়িতে উঠাবো না, এটা সেটা লেস পিতা এসব বলছে। মানির তো মাথা গরম হচ্ছে। এমনটা আগেও হয়েছিল। সেই সময় লাকির হাজবেন্ড যে মানির ফ্রেন্ডও হয় সে পাশে ছিল, সেই সবার বিপক্ষে গিয়ে ভালোবেসে লাকিকে বিয়ে করেছে। তো ইনি হলেন লাকির হাজবেন্ড যে এখন দেশের বাইরে থাকে। মানি তার কথায় ভাবছে। পরে ডক্টর মানিকে দেখে বলে দেখো মানি, প্রেগনেন্ট অবস্থায় এমনটা হওয়া খুবই খারাপ। যদি এরপর আবার এমন কিছু হয় তাহলে বাচ্চাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। লাকির অনেক খেয়াল রাখতে হবে, সবসময় মনে রাখবে লেভার পেনের সময় যেন মির্গি না ওঠে। মানে বলে ঠিক আছে আমি দেখে রাখবো। চোখের পানি মুছে বের হতে দেখে তার দিদি তার বন্ধুদের সঙ্গে মজা করছে। তার বন্ধুরাও লাকিকে নিজের বোনের মতো ভালোবাসে আর দিদিও তাদের নিজের ভাইয়ের মতো আদর করে। সিন কয়েকদিন সামনে আসে। গোপী আগে চলে গেছে হলে সিনেমা দেখতে, মানি একটু দেরি করে ফেলেছে। যাক একটু পর সে চলে আসে সিনেমা হলে। মুভি আগে শুরু হয়েছে তাই তাড়াতাড়ি করে উপরে যাচ্ছে। একটা লাল টুকটুকি তার পাশ দিয়ে যায়। প্রথমে মানি লক্ষ্য করে না, বাট পরে মনের সুতায় একটু টান লেগে যায়। কি হলো মনে হচ্ছে কেউ কলিজায় টান মারলো। ব্যাস এন্ট্রি হয় মুভির হিরোইন রিয়া সুমান অর্থাৎ ভাসুকির। ভাই তাকে ফলো করে। একটু পর দেখে সে এদিক সেদিক তাকাতে তাকাতে পার্কিং এর যে বাইকগুলো রাখা ছিল সেগুলো ফেলে দিয়ে মজা নিচ্ছে। দুর্ভাগ্যবশত এটা নাকি মেয়েদের কিউটনেস, তাই আমাদের ভালো লেগে যায়। ভাইয়েরও একই অবস্থা। ফলো করতে করতে ভিতরে আসে, বাট একটু পর লক্ষ্য করে দেখে দিদিটা সেখানে নেই। মানে তার ফোন এসেছে, তার বাবা নাকি যেন ফোন করেছে, তার সঙ্গে কথা বলছে। কথা বলতে বলতে দিদি অন্য একটা জায়গায় চলে এসেছে। একটু পর সে লক্ষ্য করে সে তো পুরুষ টয়লেটে এসেছে। আর কিছু বুঝে ওঠার আগেই মুভির ইন্টারভেল হয়ে যায়। সব ছেলে পেলের ভিড় টয়লেটের দিকে আসছে। ভাসুকি তাড়াহুড়ো করে এই বাথরুমের ভিতরে ঢুকে যায়। তাতেও আবার সিটকানি নেই, সবাই যে যার মতো জায়গা করে নিচ্ছে। মানে কি করে এটাতে ঢুকে যায়। আর ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাসুকি মানির মুখ চেপে ধরে তাকে শান্ত থাকতে বলে। প্লিজ চুপ থাকো, প্লিজ চুপ থাকো, কাউকে কিছু বলো না, চিল্লাইও না। বাইরে তো মনে লাড্ডু ফুটতেছে, মনে মনে বলছে শালা যাকে খুঁজলাম গলে হলে তার দেখা পেলাম শেষে এই অন্দরমহলে। যাক একটু পর দুজন বেরিয়ে আসে। দুজনের চোখে মুখে লজ্জা। ভাই চুপচাপ ঢুকে যায়, পিছনে দিদিও যায়, যে যার মতো সিটে বসে পড়ে। তারপর শুরু হয় চুলকাচুলকি। চোখের ইশারা তো চলছেই, আর দেখা দেখিতে কি হয় তা তো বুঝতেই পারছেন। মুভি শেষ হয়ে যায়। বের হওয়ার সময় দিদির রিয়াকশনে তো আমরা বুঝতেই পারি কাজ কতটা হয়ে গেছে। কয়েকদিন পর আবার দেখা হয় দিদির সঙ্গে। দিদির সঙ্গে ছিল আর দাদার দিদি তার সঙ্গে ছিল। এর কিছুদিন পর আমরা দেখি ভাসুকি মানে বাড়িতে লাকির সঙ্গে কথা বলছে। তার মানে দুজনের মাঝে সম্পর্ক হয়ে গেছে, বাট তাদের সম্পর্কে
আমাকে ডেভেলপমেন্ট দেখিয়ে কি হবে, শেষ বেলা তো এটাই হবে, এই জন্য স্কিপ করেছি। যাক, কয়েকদিন পর ভাজুকি এক্সাম না কিসের জন্য যেন কোথাও যাচ্ছিল, এরা বিদায় দেয়। সিন আবার এখান থেকে কয়েকদিন সামনে আসে। এমএলএর একটা কারখানা মানির নিউজের কারণে সরকার বন্ধ করে দিয়েছে। এমএলএ রেগে যায় যে অনেক হয়েছে, আর না, ও প্রথমে আমার ঠেকা বন্ধ করেছে, এখন আবার কারখানা। আমি ওকে কথা বলছিল, মানি গোপীকে নিয়ে সেখানে হাজির। কি কাকু, খুব রেগে আছেন বুঝি? অনেক রাগ হয়েছে না? যাদের ক্ষতি হয়েছে আপনার এই কারখানার কারণে, তাদের কথা কি আপনি ভেবেছেন কখনো? যাক, আরো ডায়লগ মেরে ভাই সেখান থেকে চলে যায়। এমএলএ শালা বলে, ভাই আপনি একবার জাস্ট বলুন আমায়, আমার খোঁজে একটা লোক আছে যে এর খেল খতম করে দিতে পারবে। অনেক সাহস এসে এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার ভারুণ অর্থাৎ মাল্লির। প্রফেশনালি মাল্লি একজন মস্তান, বুঝতে তো পারছেন। এসব তার পান্টার। মাল্লি টাকার বিনিময়ে কাজ করে আর একজনের জন্য পার্মানেন্টলি কাজ করে, পরে দেখা যাবে। তো মাল্লির এই পান্টার যে প্রথম বিশ্বযুদ্ধে মাথার অর্ধেক বাল হারিয়েছে, এ বলে, মাল্লি ওরা তো শুধু নাম্বার দিল বে, যদি ওর একটা ছবি দিত তাহলে তো কাজ একবার খতম করে দিয়ে আসতাম, ওর সামনে গিয়ে ওকে মেরে দিতাম। মাল্লি বলে, আবে সস্তা জায়েদ খান, যে ছেলে এমএলএর নাকে দম করে রেখেছে, যাকে মারতে এমএলএ আমাদের ভাড়া করছে, তাকে কি তুই হিরো আলম মনে করেছিস, যাকে রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে মারবি আর লোকজন কিছু বলবে না? ও মাথা দিয়ে কাজ করে, আমি জানি ওকে কোথায় আর কিভাবে মারতে হবে, ওর নাম্বার দে। মাল্লি মানিকে ফোন করে, যে টি স্টলে সে সময় বসে আড্ডা দিচ্ছিল। মানি ফোনটা রিসিভ করলে মাল্লি এই চাচাকে চা খাওয়ার কথা বলে তাকে দিয়ে গালি দেওয়া তো শুরু করে। চাচা মেয়ে তো উড়াদুলা গালি দিচ্ছে, মানি বুঝতে পারছে না কেউ তাকে কেন বকা দিবে। ফোনটা কেটে যায়। গোপী জিজ্ঞেস করলে মানি বলে, আরে কেউ ফোন করে বকা দিল, কিছু বুঝলাম না, মনে হয় রং নাম্বার হবে। কুল থাকে। মাল্লি বলে, তোদের কেউ গালি দিলে তোরা কি করতি? এই ডেট এক্সপায়ার হওয়া কলা বলে, আর কি শালাকে দেখে নিতাম। মাল্লি বলে, এটাই তোর আর ওর মাঝে তফাৎ। ও উত্তেজিত হবে না, প্রথমে আগে কনফার্ম হবে, তারপর প্ল্যানিং শুরু করবে। এতক্ষণে হয়তো ও আমাদের নিয়ে ভাবতেও শুরু করেছে। মানে বুঝতে পারছে না কি হলো, সেটা নিয়ে ভাবছিল। কিছুটা সময় যাওয়ার পর আবার ফোন আসে। মানে ফোন রিসিভ করতে আবার এই চাচা মিয়া তাকে বকা দেওয়া শুরু করেছে। মানে কনফার্ম হয়ে যায় কেউ তার সঙ্গে ইচ্ছে করে লাগছে, আর সে ফোন কেটেছে বলে মাল্লি বলছে শালার ফেটে গেছে, ভয়ে ফোনটা কেটে দিয়েছে, এখন হবে আমাদের কাজ। কিছুক্ষণ পর মানি ফোনটা ব্যাক করে। মাল্লি তার পান্টাদের খুব পাট নেয়, যাক ও আবার ফোন দিয়েছে, দেখ এখন ও ভয়ে আমার সাথে কেমন করে কথা বলে। ফোনটা রিসিভ করে স্পিকার দিতেই এপার থেকে মানি পাড়ার সব মহিলাদের লাগিয়ে দেয় বকা দিতে। ব্যাস, একসঙ্গে এতগুলো লোকের বকা, উপর থেকে তার পান্টাররা নিচ্ছে মজা। ফোন নিয়ে সাইডে আসে। মানি বলে, কে বে তুই বে? মাল্লি বলে, আমি যেই হই না কেন, আজ থেকে তোর দিন গুনা শুরু কর, তোর বাড়িতে এসে তোকে মেরে যাব। মানি বলে, আবে চল ফুট, তুই কোথায় আছিস সেটা বল, আমি আসছি তোর কাছে, দেখি তুই কি ছিটতে পারিস। ফোনটা রেখে দেয়। মানি তার ফ্রেন্ডসদের বলে, ও হুমকি দিয়েছে। কথা শুনে খুব সিরিয়াস মনে হলো। ও আমাদের এলাকাতে ঢোকার আগে যেন ওর খবর আমি পেয়ে যাই, তোরা খেয়াল রাখবি, প্রয়োজনে গ্রামের বাইরে থাকবি। পরের দিন রাতে গোপী ফোন করে বলে, ভাই আমাদের হাইওয়ের পাশে যে ঢাবা আছে সেখানে একটা গাড়ি দেখছি, যাতে কিছু ছেলে পেলে এসেছে, তাদের সুবিধার মনে হচ্ছে না, তাদের চেহারা বলছে তারা অন্য এলাকার। মানে বলে, তোরা নজর রাখ, আমি আসছি। লাকি বলে, আরে কোথায় যাচ্ছিস? সে সময় হুট করে বলে যা। মানে তারা হুড়ো করে বাড়ি থেকে বের হয়ে যায়। আর তখনই লাকির হালকা করে পেইন শুরু হয়। মানে ঢাবায় এসে দেখে আসলেই তো দেখতে একদম জঙ্গলি ভার্সন জায়েদ খানের দল মনে হচ্ছে। উপর থেকে এই মোর্গ আবার পাট নিচ্ছে, কিবে সামনে দাঁড়ালে কেন, চল সরে যা। মানে একে আগে মারা শুরু করে। মাটার খেয়ে এরা বলে, ভাই আমরা তো আর্টিস্ট, শুটিং করার জন্য যাচ্ছিলাম, এখানে নাকি দারু সস্তা, তাই নেমেছি, এই দেখুন আমাদের কার্ড। মানে বুঝতে পারে, এদের বলে এরা ওরা না, ওরা আমাকে মারতে আসছে, এখানে বসে মদ খাবে কেন। ওদিকে আমরা দেখি মাল্লি রওনা দিয়েছে। মানে এদের বলে, দিদি বাড়িতে একা আছে, আমি যাচ্ছি। এদিকে লাকির পেন বাড়তে শুরু হয়েছে। লাকি মনে মনে তার ভাইয়ের কথা ভাবছে, যে সে বলেছিল যখন ব্যথা উঠবে চেষ্টা করবি যেন সেন্সলেস না হোস, আর যদি সেন্সলেস হতেই ধরিস তাহলে যেন ব্যথা না থাকে, দুটো একসঙ্গে হলে বাচ্চাকে বাঁচানো যাবে না। লাকি চেষ্টা করছে যেন ব্যথা কমে বা সে ঠান্ডা থাকে। ওদিকে মাল্লিও হাজির মানিকে মারতে। লাকির ব্যথা বেড়ে যাচ্ছে, সে প্রায় সেন্সলেস হচ্ছে। এরা অপেক্ষা করছে মাল্লি ভিতরে আসে। দরজাটা খোলাই ছিল, সামনেই মানির ছবি দেখতে পায়। পাশে লাকি পড়ে আছে, মাল্লি তাকে দেখেনি। লাকি কোনো মতে মাল্লির পায়ে হাত দিতেই মাল্লি চিল্লানি দিয়ে চাকু উঠায় আর সিনটা কাট করা হয়। একটু পর মানি বাড়িতে এসে দেখে তার দিদি চেয়ারে নেই। তাড়াহুড়ো করে খোঁজা শুরু করে, কোথাও দেখে না। মানে ব্যস্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ কি হলো, সবাইকে আসতে বলে। ডাকাডাকি করতে করতে একটা ফোন আসে তার কাছে। ফোনটা রাখতেই গোপীরা আসে, তাদের নিয়ে তাড়াহুড়ো করে হসপিটালে চলে আসে। পাগলের মতো ছুটে আসে ভিতরে, দিদির কি হলো খুঁজতে খুঁজতে আইসিইউর এখানে এসে দেখে দিদির ট্রিটমেন্ট চলছে। একটু দেখে মানে কান্না শুরু করে, যে নিজের বাচ্চার মতো আমি ওর খেয়াল রেখেছি, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, আর শেষ সময় এসে সে আমাকে পাশে পেল না। না জানি কতটা কষ্ট পেয়েছে, না জানি কিভাবে এখানে এসেছে। ওর কিছু হলে আমি কি করে বাঁচবো, সুমিতকে কি জবাব দেব,
গোপী মানিকে শক্ত হতে বলে, আরে চিন্তা করছিস কেন, কিচ্ছু হবে না, দিদি ঠিক হয়ে যাবে। মানি নিজেকে মানাতেই পারছে না, সমানে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একটু পর বাচ্চার কান্নার আওয়াজ তার কানে আসে। নার্স বলে, আপনার বোনের ছেলে সন্তান হয়েছে, দুজনেই ঠিক আছে। খবর শুনে তো সবাই অনেক খুশি, মানে খুব এক্সাইটেড বাচ্চাকে দেখবে। নার্স ভেতরে যেতে দেয় না, একটু পর সে বাচ্চাকে এনে দেয়, আর এরা বাচ্চাকে নিয়ে খুব খুশি, অনেক আনন্দ করে। মানে ডক্টরকে ধন্যবাদ জানায়। ডক্টর বলে, ধন্যবাদ আর দিতে হতো না, যদি তাকে হসপিটালে আনতে আর একটু দেরি হতো। মানে এদের বলে, আরে হ্যাঁ, দিদিকে এখানে কে এনেছে? এরা বলে, আমাদের মাঝে তো কেউ না, আমরা তো তোর ফোন পাওয়ার পরে এসেছি। মানে বলে, ও তাহলে কালু হবে, ওকে আমি বাড়িতে আসতে বলেছিলাম টাকার জন্য, ফোন করা তার কাছে। ওপার থেকে কালুর মা বলে, সে তো সকালেই শহরে চলে গেছে, সারাদিন তো বাড়িতে ছিল না। এরা তো ভেবে পাচ্ছে না কে দিদিকে হসপিটালে আনলো। বাকি বন্ধুদের কল করে খোঁজ খবর নিচ্ছে, বাট কেউ জানে না। তার কিছুক্ষণ পর মাল্লির ফোন আসে। মানে রাগ করে তার ফোনটা ধরে, এজন্য সে দিদির সঙ্গে থাকতে পারেনি। ফোনটা রিসিভ করতেই মাল্লি বলে, কি বে, বেঁচে গেলি? মানি বলে, মাল্লি ঝাড়ি মারে, চুপ কর, তোকে মারতে তোর বাড়িতে গেছিলাম, তুই তো বাড়িতে ছিলি না, তোর বোনকে ওই অবস্থায় দেখে ওকে হসপিটালে নিয়েছি। মানির কথার স্বর পাল্টে যায়। আরে স্যার? মাল্লি বলে, কে তোর স্যার? আর জরুরি একটা কাজ আছে, এই জন্য ফিরে যাচ্ছি, পরে তোর দেখা হবে। মানে বলে, বস আপনি বলুন আপনি কোথায় আছেন, আমি আপনার কাছে যাব। আপনি কি করেছেন বস আপনি জানেন? প্লিজ আপনি বলুন আপনি কোথায় আছেন, আমি যাব। আমাকে মারাও দরকার হলে আপনি মাইরেন, যা করেন করেন, বলুন আপনি কোথায় আছেন। মানলি বলে, চুপ কর, দেখা হবে তোর সঙ্গে আবার। এ বলে ফোনটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখে। পরের দিন মানি ভাগ্নের সঙ্গে দুষ্টামি করছিল। দিদি বলে, মানি যে ছেলেটা সেদিন আমাকে হসপিটালে আনলো তাকে তো দেখছি না, কেউ? মানে বলে, আরে দিদি ও আমার একটা ফ্রেন্ড হয়, দিদি তাকে দেখতে চাই। মানে বলে, ও তো কাজে বাইরে গেছে। দিদি বলে, তুই সব সময় আমার পাশে ছিলি, কিন্তু সে কোথা থেকে যেন উড়ে এলো, আমাকে হসপিটালে নিয়ে ওর নিজের রক্ত দিয়েও আমাকে বাঁচিয়েছে। ওকে আমার সামনে আন, আমি ওকে ধন্যবাদ জানাবো। মানে ব্যাপারটা ইগনোর করতে চায়, কারণ সে কি করবে, তাকে তো আর কাছে পাচ্ছে না। যাক, আবার ফোন করে মাল্লিকে, বস আমি মানি। মাল্লি বলে, আব্বে সকাল সকাল ঘুমটা ভেঙে দিলি, মরার খুব গ্যারা উঠেছে নাকি তোর বে? এ বলে, মাল্লি কে বে? মাল্লি বলে, আরে কেউ না, তোরা ঘুমা, আমার পুরনো এক বন্ধু। মানে এটাই ধরে ফেলে, বন্ধু? বস তুমি আমাকে বন্ধু বললে? আরে বস বলো না তুমি কোথায় থাকো, আমি আসবো তোমার কাছে, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাবো, নিজে যাবো তোমার কাছে, তোমার যা মন চায় আমারে কইরো, তুমি বলো কোথায় আছো। মাল্লি রাগ করে জাস্ট তার এলাকার নামটা বলে ফোনটা কেটে দেয়। সিন আবার 2 দিন সামনে আসে। অবশেষে মানি মাল্লিকে খুঁজতে চেন্নাই এসেছে। এলাকার নাম আর ফোন নাম্বার ছাড়া কিছুই জানে না, কোথায় খুঁজবে। একটা হোটেলের কাকু চিল্লাপাল্লা করছে যে ছেলে পেলে শুধু শয়তানি করে। মানে সেখানে খেতে যায়। কাকু তার মতো পেঁচাল পেড়ে যাচ্ছে যে এই এলাকাতে থাকবো না, সব সময় গুন্ডা আর পুলিশদের অত্যাচার। মানে বলে, কাকু এখানে কি আপনি মাল্লি নামে কাউকে? কাকু বলে, আরে কি বলছো, আস্তে বলো আস্তে বলো। না না আমি এই নামে কাউকে চিনি না, চুপচাপ খাও বেটা তুমি। তখন একটা পুলিশের গাড়ি সেখানে এসে থামে। মানে দেখছে অফিসার ভিতরে আসে, খাবে, তার কাছে খবর আসে অমুক রোডে যেন কোনো পুলিশ না থাকে, সব যেন ক্লিয়ার থাকে। অফিসার বলে, আজ নিশ্চয় কোনো একটা বড় ঘটনা ঘটতে চলেছে। ধুর, এটা কি কোনো জীবন হইলো? অপরাধ হবে জেনেও আমাদের চুপ থাকতে হবে। পাশ থেকে তার সহকারী বলে, স্যার এটা অশোক মিত্রান আর তার লোক মাল্লির কাজ হয়তো। মাল্লির কথা শুনে তো মানে কান খাড়া করে। অফিসার বলে, এই মাল্লি সবার সাপোর্ট পেয়ে খুব বার বেড়েছে, শালাকে হাতে পেলে দেখিয়ে দেব। যে রোড ফাঁকা রাখতে বললো সেই রোডে আমরা দেখি কিছু ছেলে পেলে মাল্লিকে ঘিরে নিয়েছে, তাকে মারতে এসেছে। মাল্লি তো তাদেরই সাইজ করে দেয়। তো মারামারি শেষে একজনকে ধরে ফেলে। সে বলে, দেখ মাল্লি, আমাদের অশোক স্যারের সঙ্গে কোনো ঝামেলা নেই, আমরা তাকে সেদিন মারতে যাইনি। একটা নাম লক্ষ্য করেছেন, অশোক মিত্রান, মাথায় রাখেন। মাল্লি তাকে শেষ মারটা মারতে যাবে, এখানে কাহিনীর মোড় ঘুরে যায়। তার সঙ্গে থাকা লোকেরা তাকেই মেরে দেয়। আর সিন কাট করে এখানে আসে। অফিসার ওয়াকিটকি সেখানে রেখেই সেখান থেকে চলে যাচ্ছে। মানে ডাকে এবার শোনে না। মানে ওয়াকিটকিটা নিয়েই খুঁজতে যায়, বাট অফিসার তো ততক্ষণে চলে গেছে। মানে সামনের দিকে যায় যে কোন রোডটা ফাঁকা রাখতে বললো দেখি তো। এদিকে আমরা দেখি মাল্লির সঙ্গেকার লোকেরা তাকে মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে। মাল্লি একবার বলে, তোরা এমনটা কেন করলি? আমরা তো বন্ধু ছিলাম, তাই না? এই ছেলা কলা বলে, কিসের বন্ধু বে? সুযোগ পেলে তো তুইও আমাদের মেরে দিতি, সব তো তুই কামাস, কাজ করি আমরা আর নাম হয় তোর। মাল্লির ফোনটা বাজে, সে ফোনটা নিয়ে নেয়। তখনই আবার তারও ফোন বাজে, কলা সে অশোকের। হ্যাঁ ভাই, ওকে অনেক মেরেছি, বাট ও তো কিছু স্বীকার করছে না, আপনি আসুন। ওপার থেকে অশোক বলে, আমি আসছি, কোথায় তোরা? সে ঠিকানা বলে, ভাই আপনি চকে আসুন, আমাদের ছেলে পেলে গিয়ে আপনাকে আনছে। ওকে ছেড়ে দে। মাল্লি মাটিতে পড়ে যায়। যা ভাইকে নিয়ে আয়। সবাই সেদিকে যাবে, এদিকে মানি খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে। ছেলেটাকে দেখে মানি মাল্লির নাম্বারে ফোন করে। ফোন তো এর কাছে, বের করে। মানি মনে করে এই হয়তো মাল্লি। ছেলা পেছন দিকে হতে মানি সামনে,
কি বে, কে তুই, এখানে কি করছিস? মানি বলে ভাই মাল্লি। ছেলে বলে ও মাল্লি। এদিকে তাকায়, মানে দেখে একটা ছেলে খুব বাজে অবস্থায় সেখানে পড়ে আছে। মানে বুঝতে পারে এই মাল্লি তারা একে মেরেছে। দৌড়ে তার কাছে যায়, কোলে না, এ মাল্লি, এ কি হয়েছে তোর? এ বাস আমি মানি, আমাকে না মারতে চাইলি তুই? মাল্লির অবস্থা তো খারাপ। ছেলা মানির কাছে আসে, আবে কে তুই বে? ঘাড়ে হাত দিতেই ভাইয়ের মাথা গরম হয়ে যায়। বাস ছেলাকে ধরে একেবারে অছেলা দিয়ে দেয়, ধাম ধাম ধাম। এরা এখনো যায়নি, কপাল। আর কি, ছেলাকে মেরেছে, এরা কি আর চুপ থাকবে? এরাও শুরু করে। ভাইও তো মুডে আছে, অস্থির অস্থির সব ডিজের বিট আমরা এখানে শুনতে পাই বা দেখতে পাই। যাক, মানে সবাইকে বাজিয়ে মাল্লিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই একটা গাড়ি এসে সেখানে থামে, আর এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক লিড ক্যারেক্টার নভদেব, অর্থাৎ অশোক মেথারানের। এরা সব খুলে বলছে যে একটা ছেলে এসে তাদের মেরে তাকে নিয়ে গেছে। সিন চলে আসে হসপিটালে, মানি মাল্লিকে হসপিটালে এনেছে, অবস্থা খুবই খারাপ। ডক্টর দেখে বলে যে অবস্থা হয়েছে এখানে আমরা নিতে পারবো না পুলিশের রিপোর্ট ছাড়া। মানি বলে আরে ততক্ষণে কি সেখানে পড়ে থাকবে? এই কাকু মানির পেছনে ওই ওয়াকি টকিটায় দেখে বলে স্যার উনি তো নিজেই পুলিশ। বাহ, একটা ওয়াকিটকি কত কাজ করে দিল, সুবিধা হলো। ডক্টর সরি বলে মাল্লিকে ভিতরে নেয়। এদিকে অশোক তার লোকের সঙ্গে আলোচনা করছে যে মাল্লির সঙ্গে তো আমার কোনো ঝামেলা হয়নি, ও তো আমার খাস লোক, তাহলে ও হুট করে আমার বিপক্ষে যাবে কেন? ওকে কেউ নাড়াচ্ছে, কে মাল্লির পিছনে রয়েছে ওকে খুঁজে বের কর। এদিকে ভাই অপেক্ষা করছে মাল্লির। এক দাদি তার সঙ্গে গল্প সল্প করে, মানি বলে তার ফ্রেন্ডকে সে এনেছে। ওদিকে অশোকের লোকজন খুঁজতে খুঁজতে এই হসপিটালেও এসে পড়েছে। কাকু মাল্লির কাপড় চোপড় এনে মানিকে দেয়, যার মাঝে একটা হাতিয়ারও ছিল। মানি দেখে একটা চাকু, সেটা আবার পেজে ভাঁজ করে নিজের কাছেই রেখে দেয়। একটু পর ডক্টর বের হয়ে বলে ভয় কেটে গেছে কিন্তু রক্ত লাগবে, আমাদের কাছে যা ছিল আমরা দিয়েছি কিন্তু আরো লাগবে, তুমি ব্যবস্থা করো। তো মানি কাকে যেন একটা ফোন করতে যাবে, এরা চলে আসে। মানির সঙ্গে ধাক্কাও লাগে যাতে তার ফোনটা পড়ে যায়, কিন্তু মানি অতটা গায়ে লাগায় না। এরা এসে খুঁজতে খুঁজতে বাল্লিকে দেখে ফেলে। এই কাকুকে ধরে বলে বল ওকে এখানে কে এনেছে। কাকু দেখিয়ে দেয় ওই লোক। বাস মানিও বুঝতে পারে এরা মাল্লিকে খুঁজতে এসেছে। এ খুব মোশন নিয়ে ভাইকে মারতে যায়। ভাই আর কি করবে, সাইজ করে জিজ্ঞেস করে এ তোর রক্তের গ্রুপ কি? এ বলে এর তো হবে না, তাই একে মেরে দেয়। তারপর সবাইকে বলে এ যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ তারা এক সাইডে আয়, তাদের কম মারবো। লাইট খুলে নিয়ে মারতে শুরু করে, আর স্ক্রিন কালো হয়ে পরের সিনে আমরা দেখি এরা হসপিটালের বেডে। এই ঝুরি মুরকি এক কাকুরে ডেকে তার ফোন থেকে ফোন করে তার পান্টারকে, ভাই আমাদের অবস্থা খারাপ, আমাদের ও অনেক মেরেছে। হসপিটালের নাম শোনার আগে তার ফোনটা কেটে যায়। এ আবার ফোন ব্যাক করলে কাকুর থেকে শুনে নেয় যে হসপিটালের নাম কি। কাকু বলে এরপর তারা চলে আসে সেই হসপিটালে। কিরে তোদের এই অবস্থা কেন, আর তোরা এখানে কি করছিস? তোদের তো আমি। এরা বলে এখানে মানে তুই তো লাকসায়া হসপিটালে আসতে বললি না? এ বলে আব্বে এটা তো হিরো আলম হসপিটাল। এরা বলে যা সালা, মারলো ওখানে আর ভর্তি করিয়ে দিল এখানে। ভাই মাল্লি কিন্তু ওখানে আছে, মানে মাল্লির কাছে বসে আছে। ভাসুকি ফোন করে বলে তার বাবা মার সঙ্গে কথা বলতে হবে। মানে বলে এভাবে না, আমি দেখা করে কথা বলবো। আমি এখন কোথায় জানো? তোমাদের শহরে। ঠিকানা বলে দেয়। একটু পর আমরা দেখি ভাসুকি চলে এসেছে হসপিটালে। উপরে এসে কোনো কথা নেই, আগে ভিটামিন দেয়। ভিটামিন তারপর দেখে কি অবস্থা তোমার, এত রক্ত, ব্যস্ত হচ্ছে। মানে সব খুলে বলে কি কি হয়েছে তার সঙ্গে, কি কি সে করেছে। তারপর বলে দিদিকে সে বাঁচিয়েছে, আমার পরিবারে খুশি আজ এর জন্য, তাই একে বাঁচানোটা আমার রেসপন্সিবিলিটি। ওদিকে অনেক লোকের ভিড়ে কেউ অশোককে মারছে এই কথাটা সে মনে করছে, মানে তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। আর সেদিন কি কি হয়েছিল সেটারই ফুটেজ দেখছে অশোক। এটা একটা পুলিশ অফিসার বলে স্যার অনেক কষ্টে ফুটেজটা পেয়েছি। অশোক ভালো করে দেখে বলে মাল্লি আমার খাস ছিল, কেউ আমাকে মারার চেষ্টা করলো আর সে তাকে সাহায্য করলো দেখে মনে হচ্ছে। কে সে? এত মার খেয়েও মাল্লি মুখ খুললো না, কে রয়েছে এর পিছনে? মাল্লি কাকে সাহায্য করলো? এদিকে এরা আবার ওখান থেকে এই হসপিটালে পৌঁছেছে। এরা দুজন উপরে আসে, মানে তাদের দেখে অ্যালার্ট হয়ে যায়। ভাসুকিকে নর্মাল থাকতে বলে। এই ছেলে রিনা খান যাচ্ছে সামনের দিকে, মানে যেতে যেতে তাকে থামায়, বাট সে তো খুব পাট নিতে থাকে। ভাই বলে বেটা চল বাহিরে গিয়ে কথা বলি। এ তো যাবে না। ভাই একটা চটকানা দেয়, তাতে এর কান থেকে টমেটো সস বের হয়ে যায়। সে সেখানেই বেহুশ। এ দেখে বাহিরে গিয়ে সবাইকে ডাকে, এ উপরে আসো। উপরে আসে, কি বে কি হয়েছে, কে মেরেছে? এরা আসে আর ভাই ওয়াকিটকি বের করে এখানে রেখে শার্ট আর প্যান্টের মাঝে প্রেম করিয়ে দেয়। বাস ওয়াকিটকি আর অ্যাটিটিউড দেখে এরা মনে করে হাই হাই এ তো পুলিশ অফিসার। এ বলে সরি স্যার আমরা বুঝতে পারিনি। এ যা স্যারকে সরি বলে ওকে নিয়ে আয়, যা। এরা যাওয়ার সঙ্গে সঙ্গে মানি মাল্লিকে এখান থেকে সরিয়ে নেবে, কারণ এখানে থাকাটা রিস্কি। এদিকে সুমিত হুট করে দেশে ফিরেছে কাউকে না জানিয়ে, মানে সারপ্রাইজ দেবে এই জন্য আর কি। তো এরা তো এখানেই ছিল। মানি বলে সে কাজের জন্য বাইরে আছে, ফিরতে 2-3 দিন লেগে যাবে। সুমিত আস্তে আস্তে লাকির পাশে এসে তাকে চমকে তোলে, আর তাকে দেখে লাকি যে একটা রিয়াকশন দেয় কঠিন লাগে। লং ডিস্টেন্সের মানুষটা কাছে এলে এমনই একটা শান্তি ফিরে আসে মনে। যাক তারা শান্তিতে থাকুক, সে অধিকার তাদের আছে। এদিকে মানি ভাসুকিকে বলছে না জানি এর আর কে কে আছে, কিন্তু একটা ব্যাপার তো শিওর, কেউ না কেউ এর জানের পিছে পড়ে আছে। বাট তাকে খুঁজবো কি করে? এর তো মাথায় এসে যায় এর ফোন তো সে নিয়েছে, তার কাছে তো ফোনটা রয়েছে।
ব্যাস ফোনটা বের করে অন করতে না করতেই সিগন্যাল এখানে এসে যায়। অশোক পুলিশ ফোর্স ব্যবহার করছে, তার মানে সে কি বা কে পরে জানবো। অফিসার বলছে স্যার ফোনে একটা কল আসছে মাত্র, মানে ফোন অন করতে না করতেই কল এসেছে, নাম্বার একটা পিসিওর। এই কাকু বলে স্যার মাল্লির ফোন যেখানে অন হয়েছে তার আশেপাশে 2টা হসপিটাল রয়েছে বড় বড়। অশোক তার লোককে বলে সেখানে দেখতে, আর যে পিসিও থেকে কল আসছে তার পাশে আরেক দল লাগাতে বলে, শুধু নজর রাখতে। মানি ফোনটা রিসিভ করে, এপার থেকে অশোকও শুনছে। মানি ফোন ধরে কিন্তু কথা বলে না, চুপ থাকে। এপার থেকে কোনো আওয়াজ আসছে না। একটু পর মানি বলে হ্যালো আমি মাল্লির ফ্রেন্ড, তার ছোট্ট একটা, ফোনটা কেটে যায়। এটা তো বুঝতে পারলো না। মানি বলে আমার কথা শুনতেই ফোন কেটে দিল, তার মানে নাম্বারটা ট্রু কলারে চেক করো তো। অশোক তার লোকদের বলছে যে ফোনটা রিসিভ করেছে সে মাল্লি নয়, এটা বুঝে সে ফোনটা কেটে দিল, তার মানে সেই আমাদের টার্গেট যাকে আমরা খুঁজতেছি ওই মাল্লির পেছনে রয়েছে। মাল্লিকে ছাড়, ওকে পরে দেখে নিব, আগে যে ফোন করেছিল তাকে ধর, সব লোকদের পিসিওতে যেতে বল, ওকে ধরলে সবকিছু জানা যাবে। অফিসার বলে এই পিসিও থেকে এর আগেও কল করা হয়েছিল আর 1 ঘন্টা কথা হয়েছে স্যার। অশোক বলে তার মানে ও আবারও কল করবে। ভাসুকি চেক করে বলে এটা তো এই পাশেরই একটা পিসিওর নাম্বার। মানে ভাবছে কে এই লোক, নিশ্চয়ই মাল্লির শত্রু হবে। এই ভেন্ডি ফোন করে সব লোকদের পিসিওর ওখানে যেতে বলে। এ বলে ভাই এখানে তো পুলিশ। ভেন্ডি বলে আবে পুলিশ আমাদের পাশে আছে, ওকে বল আমরা সেই লোককে খুঁজে পেয়েছি যে মাল্লিকে কাজ দিয়েছে, তাড়াতাড়ি আয়। মানে মাল্লিকে এখান থেকে নিয়ে যাবে। সেটাকে স্যার মাল্লির পিছে যে ছিল আমরা তার খোঁজ পেয়েছি, আপনিও তো তাকে খুঁজতেছেন, তাই বললাম। মানে ভাসুকিকে মাল্লিকে সেখান থেকে নিয়ে যেতে বলে। ভাসুকি তো মানিকে ছাড়বে না। মানে বুঝায় দেখো ওই লোকটা কে এটা আমারও জানা দরকার, তা না হলে ওকে নিয়ে এভাবে কতদিন পালাবো, তুমি যাও আমি আসছি। এরপর ভিতরে এসে কোথা থেকে যেন একটা শার্ট নিয়ে একেবারে অফিসার সেজে বাইরে আসে। তোরা কোথায় যাবি? এরা বলে স্যার অমুক জায়গায় যাবো। মানে বলে আমিও যাবো, সঙ্গে নিয়ে চল। ভাই তো ফুললি প্রফেশনাল অফিসার হয়ে গেছে। এদিকে অশোক ভেন্ডিরে বলে দিচ্ছে আমরা এখানে নজর রাখছি, যখনই মাল্লির ফোনে রিং ঢুকবে আমি তোদের বলবো আর তোরা ওকে ধরে ফেলবি। ও যেই হোক না কেন, যদি আমাদের কাছের কেউ হয় তাকে ছাড়বি না, শালাকে টুকরো টুকরো করে আমার কাছে আনবি। একদল এখানে হাজির। ওদিকে ছেলা কলা আর ভেন্ডিও আসছে। ছেলার কাছে ফোন করে কে? ওই যে এমএলএ এর শালা। কিবে ছেলা, খুব তো ঝাড়ি মারলি যে কাজ হয়ে যাবে, তুই করে দিবি। ছেলা বলে আমরা অন্য একটা কাজে ফেসে আছি, তোর কাজ পরে করে দিবনি। শালা বলে আবে কি করে করবি তুই, যাকে শেষ করতে তোদের বলেছি তোরা তো তারই হেল্প করছিস। ওই মানি এখন বাল্লির সঙ্গে দেখা করতে চেন্নাই গেছে 2 দিন আগে। ছেলা শুনে তো চমকে ওঠে, ওর ছবি পাঠা, তাড়াতাড়ি ওর ছবি পাঠা। ওদিকে এই দলও পৌঁছে গেছে, মানে তো এদের সঙ্গে আছে। শালা ছবি পাঠিয়ে দেয়। ছেলা আবার সেই ছবি এই মালটারে পাঠায়। সবাইকে বলে আরে শোনো সবাই, ভাই ফোন করেছিল, যে বাল্লিকে সেদিন বাঁচিয়েছিল ভাই তার ছবি পাঠিয়েছে, নাম মানি মারন। বাল্লি একে মারতে গেছিল, উল্টো তার হেল্প করে এসেছে। এমএলএ ওকে মারার সুপারি ভাইকে দিয়েছে, ছবি লোড হচ্ছে। মানি বলে আরে রাখ, ও এখানে আসবে তারপর দেখে নিস। ভেন্ডি সবাইকে অ্যালার্ট করে দেয় আমরা শিওর হতেই হর্ন বাজাবো, পিসিওতে সে সময় যে থাকবে তাকে ধরে নিবি, বুঝতে পেরেছিস? সবাই সেই অপেক্ষাতে আছে। একটু পর এক মুরব্বী আসে, না সে না। তারপর আবার এক আন্টি আসে, না সেও না। এরপর একটা জাস্ট হাত আমাদের দেখানো হয় যে ডায়াল করছে। এদিকে মালটা ফোন বের করে, ছবিটা এতক্ষণে লোড হয়ে গেছে, দেখবে। মানির নজর সেদিকেই। তখন এরা দেখে কেউ কল করেছে মাল্লির নাম্বারে। ছবিও দেখা যায়, মানির কাছে ফোনও বাজে। এরা তো বুঝে যায় এই সেই লোক। ব্যাস ভাইও মারতে শুরু করে। ওদিকে অশোক বলে দেয়, ভেন্ডি হর্ন বাজায় আর তার লোকজন দৌড় দেয়। আর আমরা দেখি একটা মেয়ে ফোন রেখে দৌড়াচ্ছে। অশোক মনে করার চেষ্টা করে যে কে হতে পারে। মাথায় চাপ দিলে কিছু কিছু সিন তার মাধ্যমে আমরা দেখি, আর সেগুলো মনে করে সে শিট ফিট করতে থাকে, তার মানে তারাই হয়তো। এদিকে ভাই সবাইকে মেরে মুড়ে ফেলে ফুলে দিয়ে এদিক থেকে দেখে একটা মেয়ে দৌড়াচ্ছে আর তার পিছনে শকুনের দল। মানে বুঝতে পারে এই সেই মেয়ে যে মাল্লিকে ফোন করেছিল। বাকি সবাইকে মেরে বের হয়ে আসে, কারণ এমন মেয়ে তো মাল্লির শত্রু হতে পারে না। গাড়ির দরজা দিয়েই পেরানো শুরু করে। এরা তো মেয়েটার পিছু নিয়েছে, পিছন থেকে মানিও আসছে আর এক এক করে সবাইকে মারছে। মারতে মারতে পিছ থেকে সবাইকে মারে। মেয়েটা তো দৌড়ের উপরই আছে। এদিকে এলে আমরা দেখি তার রিয়াকশন একটু পাল্টাচ্ছে। পিছন থেকে মানিও এসে দেখে সামনের থেকেও কয়েকটা মেয়ে দৌড়াচ্ছে, যাদের পেছনেও কিছু লোক তাড়া করেছে। একজন একটা মেয়েকে ধরেই ফেলে। মানে তাকে বাঁচাতে সামনের দিকে যায়। এরা তো বুঝতে পারছে না যে এই লোকটা আবার কে। ভাই গিয়ে ইচ্ছে মতো অশোকের লোকদের কেলাতে থাকে। এরা সবাই এক জায়গায় হয়, বুঝতে পারছে না এই লোকটা কে বা তাদের কেন বাঁচাচ্ছে। মানে সবাইকে মেরে মরে এদের নিয়ে সাইডে আসে। আচ্ছা তোমাদের মাঝে কি কেউ মাল্লির বোন? তোমাদের কেন জানি আমার খুব। এরা বলে ভাইয়া আপনি কি আমাদের কখনো কোথাও দেখেননি? একটু মনে করে দেখুন তো আমাদের চেনেন কিনা। মানে মাথায় একটু চাপ দেয়, তখন মনে পড়ে আরে মাল্লির চাকু যে পেপারের মাঝে ছিল সেখানে তো চাকুটা বের করে সেই পাতাটা দেখে যেখানে এরা সবাই ছিল। আর এখান থেকে সিন পেছনে আসে এই ঘটনার সূত্রে। শহর থেকে একটু দূরে খুব ছোট্ট একটা গ্রামের মেয়ে পবিত্রা প্রতি বছর পড়াশোনাতেই ফার্স্ট হয়। এবারে সে শুধু তার স্কুলে নয়, পুরো স্টেটে প্রথম হয়েছে। তাই বিভিন্ন মিডিয়া সহ সব লোকজন তার ইন্টারভিউ নিতে এসেছে। পবিত্রা খুব সাহসী আর ইন্টেলিজেন্ট একটা মেয়ে। এই যে মেয়েগুলো দেখছেন এরা সবাই একই গ্রামের পবিত্রার বান্ধবী। এখন যাদের দেখছেন ইনি পবিত্রার বড় বাবা। পরিবার বলতে তার এই বাবাই রয়েছে, ইনি তাকে বড় করেছে। এই দিদি জিজ্ঞেস করে বেটি তোমার লক্ষ্য
কি, পড়াশোনায় তুমি এত ভালো, তুমি ভবিষ্যতে কি করতে চাও? পবিত্রা বলে সে লয়ার হতে চায়, অনেক বড় ক্রিমিনাল লয়ার হতে চায়। এই দাদু বলে তোমার যেমন রেজাল্ট, তুমি তো খুব সহজেই অন্য যে কোনো ব্যাপারে বিদেশে গিয়ে পড়তে পারো বা সেখানে সেটেলড হতে পারো, লয়ারই কেন হতে হবে? পবিত্রা বলে আমার মনে হয় আমার দেশে অনেক কিছু করার আছে। আমরা গরিব মানুষরা এখনো অসহায়, প্রতিটা জায়গায় কারাপশন, মানুষ মানুষের উপকার করতে ভুলে গেছে, সব জায়গায় 2 নাম্বারই। আমি পরিবর্তনের পা বাড়াতে চাই। তার কথা সবাই এখান সেখান থেকে শুনছিল। পবিত্রা বলে দেশ থেকে ক্রাইম কমানোর একটাই উপায়, সেটাই হলো সঠিক শাস্তি, যা আজকাল ক্রিমিনালরা পায় না। তাই যে কেউ নির্ভয়ে ক্রাইম করে যাচ্ছে। আমরা তো ছোট মানুষ, আজকাল মেয়েদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে, রাস্তাঘাটে তাদের যে জানোয়ারের মতো শিকার করা হচ্ছে, এসব দেখলে আমাদের আত্মা কেঁপে ওঠে। অথচ এমন কাজ করা জানোয়ারগুলো বিনা শাস্তি পেয়ে বাহিরে ঘুরে বেড়াচ্ছে। তাদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে যেন তারা গঙ্গা স্নান করে আসলো। আমি এসবের বিরুদ্ধে লড়তে চাই। রাতে আমি ঘুমাতে পারি না মানুষের কষ্টের কথা ভেবে, মন চাই এখনই চলে যাই কোর্টে, বাট কি আর করার। দাদু বলে তোমার মাঝে তো অনেক জোশ দেখছি, কিন্তু বর্তমানের কেসের ব্যাপারে কিছু জানো, কোনো খবর রাখছো? অনেক কেস। পবিত্রা বলে হ্যাঁ হ্যাঁ জানি, মিনিস্টারের মেয়ের খুন, আশ্রমের টাকা আত্মসাৎ, কিছুদিন আগে মেডিকেল কলেজের 6টা মেয়ে একসঙ্গে মারা গেছে। এসবের কি হয়েছে? দাদু বলে বেটি কি বলছো এসব? এগুলো সব হাই প্রোফাইল কেস। তুমি জানো এসব কেস নাম্বার 1 ক্রিমিনাল লয়ার অশোক মিথরান জিতেছে। তো এই হলো অশোকের প্রফেশন, অনেক বড় ক্রিমিনাল লয়ার, এই জন্যই সবাই তাকে মানে বা তার কথা শোনে। তো পবিত্রা বলছে যে কিসের নাম্বার 1? আপনারা তাকে এত বড় বানিয়েছেন, 1 নম্বরের ফ্রড সে, রাজনেতা আর বড় মানুষদের পা চেটে কেস সমাধান করে, সে কিসের লয়ার? অশোক এসব শুনছে। পবিত্রা আরো বলে দুনিয়ার সব মানুষ দেখছে এটা অন্যায়, সে টাকার বিনিময়ে সেটাকে ন্যায় বানিয়ে দেয়, সে আবার কিসের লয়ার আর কিসের বড়? লোকজন তার কথা শুনে তো অবাক, এ তো খুব সাহসী একটা মেয়ে। এভাবে পবিত্রা আরো অনেক কথা বলে যা অন্য সব স্টুডেন্টদের মোটিভেট করে। সবাই অনেক খুশি হয় তার কথা শুনে। আর এই দর্শকদের মাঝে ছিল আমাদের হিরো, যে পবিত্রার কথায় অনেক খুশি হয়ে তার সাহস দেখে তাকে টাকা পাঠিয়েছিল। সবাই তো খুশি, বাট অশোক এতে মোটেও খুশি না। মুহূর্তে তার কাছে ফোন আসতে শুরু করে সব ক্লায়েন্টের কাছ থেকে। মন্ত্রী মিনিস্টার ফোন করে ঝাড়ি মারতে থাকে, তাদের কিছু হলে তারা তাকে ছাড়বে না। অশোক ভেন্ডির দিকে তাকায়, আর পরের সিনে আমরা দেখি কাক তারুয়ারা সব পবিত্রার গ্রামে হাজির। পবিত্রাকে খুঁজতেছে। এই আন্টিকে জিজ্ঞেস করে পবিত্রা কোথায়, কাকে বলে ও তো বন্ধুদের সঙ্গে গেছে। এরা দেখে ভেন্ডিকে সব তথ্য জানায়, যেগুলো ভেন্ডি অশোককে বলছে যে বাবা মা নেই তার, বড় বাবাই মানুষ করেছে, শুরু থেকে পড়াশোনায় অনেক ভালো, আর কথা শুনে তো বুঝতে পেরেছেন সাহস কেমন। সবসময় তার সঙ্গে গ্রামের কিছু মেয়েরা থাকে, তাই গ্রামে কিছু করা যাবে না। অশোক বলে ওর পা থেকে মাথা অব্দি যা যা লাগে সবকিছুর স্পন্সর বের করে দাও, ভ্রমণের টিকিট দিয়ে গ্রাম থেকে বাইরে আনো, জলদি করো, আমার ওকে দেখতে হবে। পরের দিনে পবিত্রার কথার কারণে অশোকের রিসেন্টলি সব কেসকে হাইকোর্ট রিওপেন করায়, যা অশোককে ভিতর থেকে নড়িয়ে দেয়। সিন একদিন সামনে আসে, পবিত্রা অনেক খুশি হয়ে তার বড় বাবাকে বলছে বাবা দেখেছো, মায়াবরম থেকে মণিমারার নামে এক ভাই আমাকে টাকা দিয়ে বলেছে আমি উকিল হলে যেন তার টাকায় সর্বপ্রথম কোর্ট পড়ি। কাকা তো খুব খুশি, ও এটা তো খুব ভালো কথা বেটি। তার পরের দিন পবিত্রার বান্ধবীরা এসে তাকে বাইরে ডাকে। তারা দেখে যত জিনিস তারা জাস্ট কল্পনাতে ভেবেছে সেগুলো তাদের স্পন্সরে এসেছে। এটা তো খুব খুশি হয়, কারণ এটা তো অনেক বড় একটা পাওয়া। তারা কল্পনাও করেনি যে এইসব কারো সাজানো। সবাই সেসব জিনিস নিয়ে ব্যস্ত, তাদের সবার জন্য ডিজি ওয়ার্ল্ডের টিকিটও আসে। এরা বলে পবিত্রা অনেক হয়েছে, এবার আমরা তোকে চেন্নাই নিয়ে যাবই। ব্যাস পরের সিনে আমরা দেখি তারা ডিজি ওয়ার্ল্ডে চলে এসেছে। সারাটা সময় তাদের গ্রামেই কেটেছে, তাই এখানে এসব পেয়ে তারা অনেক খুশি হয়। সবাই অনেক এনজয় করতে থাকে। মেয়েরা নাগরদোলায় উঠেছে, পবিত্রার নিচে থেকে তাদের সঙ্গে মজা নিচ্ছে। এই দিদি এসে পবিত্রাকে বলে ওখানে কেউ তোমায় ডাকছে। পবিত্রা দেখে একটা বড় গাড়ি, আর তার ভিতর থেকে বের হয়ে এলো শয়তানের নারী। পবিত্রা তার দিকে যাচ্ছে, পেছনের ছেলা তাকে ফলো করছে। অশোক এসে হাত বাড়িয়ে দেয়, পবিত্রাও ভদ্রতা রাখতে অ্যাকসেপ্ট করে। পবিত্রা কিছু বুঝতে পারছে না এ এখানে কি করছে। অশোক ইমোজিটা তাকে দেখাতে দেখাতে ক্যামেরা ফোকাস হারায়, আর পরের ফোকাসে আমরা দেখি পবিত্রাকে এভাবে মারা হচ্ছে। পাশের একটা গেমিং রুমে নিয়ে অমানুষের মতো তাকে মারা হচ্ছে। অশোকের সব লোকেরা এক এক করে তার উপর নির্যাতন করছে। সে একটু পালানোর চেষ্টা করলে অশোক তাকে ধরে আর নিজের অমানসিকতার পরিচয় দেয়। পবিত্রার কারণে সে প্রশ্নবিদ্ধ হয়েছে, এটাই তার দোষ, সে যে অন্যায় করেছে এটা দোষের না। পবিত্রা অনেক কান্না করে, রিকোয়েস্ট করে, বাট অশোক তাকে মেরেই ফেলে। ওদিকে এরা পবিত্রাকে খুঁজতেছে, ও কোথায় গেল। একটু পর দেখে লোকজন কেন জানি এদিকে দৌড়াচ্ছে। কি হলো? সামনের দিকে যেতে থাকলে এর চোখে পড়ে পবিত্রার এই অবস্থা, চিল্লাই ওঠে। তারপর সবাই তার কাছে যায়। পবিত্রার অবস্থা খুবই খারাপ, দেখেই তো এদের হুঁশ উড়ে যায়। সবাই কাঁদছে আর তাকে ডাকছে, বাট পবিত্রা তো আর নেই। এরা সেখানেই ছিল। মেয়েরা বুঝতে পারে এটা তাদেরই কাজ, তারপরেও ধরে হসপিটালে নেয়। হসপিটালে নেওয়ার পর সেখানে পুলিশ আর ডক্টর মিলে পবিত্রার বড় বাবাকে ভয় দেখিয়ে বলতে বলে যে সে যেন বলে দেয় নগরদোলা থেকে পবিত্রা পড়ে গেছিল। বাকি মেয়েদের জীবনের ভয়ে মুরব্বী সত্যটা বলে না। আবারও টাকা আর ক্ষমতার কাছে মনুষ্যত্বের হার হয়ে গেল।
গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়ে, কারণ পবিত্রাকে সবাই অনেক আদর করত, অনেক বুদ্ধিমান একটা মেয়ে ছিল। এ নিজেকে আর থামাতে পারছে না, রাগ করে সেখান থেকে উঠে যায়। তার পিছে পিছে বাকি মেয়েরাও যায়। কি হলো, কোথায় যাচ্ছিস তুই, কি হয়েছে তোর? সে বলে, পবিত্রা আমাদের সবাইকে বাঁচতে শিখিয়েছে, তাকে ছাড়া আমরা বেঁচে কি করব? আমি যাব ওই হারামজাদারে শেষ করে দিব। তখন বাকিরাও সিদ্ধান্ত নেয় যে তারা পবিত্রার বদলা নেবে। ভাগ্যক্রমে একদিন কোর্টের সময় বৃষ্টি হচ্ছিল, সেই সুযোগে এরা ভিড়ে মিশে অশোককে চাকু মেরে দেয়। এত ভিড় থাকাতে বোঝা মুশকিল হয়ে যায় কে করলো কাজটা। অশোকের লোকজন তো সেখানেই ছিল, ছড়িয়ে পড়ে, আর এখানেই ছিল মাল্লি। সবাই খুঁজতে শুরু করছে কে করলো এটা। মাল্লি এদিক সেদিক খুঁজতে খুঁজতে এদিকে যাবে, আবার ফিরে এদিকে দেখে কয়েকটা মেয়ে সেখান থেকে পালাচ্ছে। সে চিল্লায় ওঠে, ওই মেয়েদের মাঝে একজন পিছিয়ে পড়ে যায়। মাল্লি দেখে চাকুটা তার হাতে রয়েছে, চাকুতে রক্ত লেগেই আছে। মাল্লি বুঝতে পারে এরাই কাজটা করেছে। মাল্লি সামনের দিকে যাবে, চাকুটা নিজের উপর ধরে নেয়। মাল্লি সামনে যেতে পারে না, মানে সে সামনে গেলে নিজেকে মেরে দেবে। তখন এবার মাল্লির লোক আসে, মাল্লি পেলি কাউকে? মাল্লি বলে, না এখানে কেউ নেই, ওদিকে দেখ যা। এদের ইশারা করে এখান থেকে যেতে বলে। আর এই ফুটেজটাই অশোক দেখে মাল্লিকে মেরে তার থেকে জানতে চাইছিল সে কাকে হেল্প করছিল, বাট মাল্লি কিছু বলে না। মাল্লির এমন করাটা মেয়েদের মনে আশার আলো আনে। তারা মাল্লির সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করে, বাট তার দেখা পায় না। অনেক খুঁজতে খুঁজতে তাকে ফলো করতে করতে একদিন তারা মাল্লিকে দেখতে পায়। তারপর অনেক কষ্টে তার নাম্বারটা জোগাড় করে এই পিসিও থেকে কল করে তাকে এক এক করে সবকিছু খুলে বলে। এই সময়ই 1 ঘন্টা ধরে তারা মাল্লির সঙ্গে কথা বলেছিল। তারপর মাল্লি তাদের ব্যাপারে আরো জানতে এখান থেকে এই ম্যাগাজিন নিয়ে তাদের ব্যাপারে জানে, বাট তার লোকজন যেন তাকে সন্দেহ না করে, তাই ম্যাগাজিনের ভাঁজে চাকুটা রেখে দেয়। পরে যেটা মানি পেয়ে যায়। সিন বর্তমানে আসে। এরা বলছে, ভাইয়া ওসব রাক্ষসদের মাঝে মাল্লিকে আমাদের ভালো মনে হয়েছে, তাই আমরা তার মাধ্যমে বদলা নিতে চেয়েছিলাম, কারণ আমরা আঘাত করার পর সে আরো সতর্ক হয়ে গেছিল। কিন্তু আমাদের কপালে এতটাই খারাপ যে লোকটাকে আমরা আর পেলামই না। এই দিদি বলে, ভাইয়া আপনারও তো হয়তো ছোট বোন আছে, দয়া করে আমাদের আপনার ছোট বোন মনে করে আমাদের একটু হেল্প করুন না ভাইয়া। আমাদের কাছে আপনাকে দেবার মতো আর কিছু নেই, শুধু এইটুকু ছাড়া। মানে খুলে দেখে সেই পবিত্রাকে যে চিঠি দিয়েছিল সেই কাগজ আর টাকা। মানে বলে, আমি আমার বোনের জন্য পাগল, ওকে এক মুহূর্ত কখনো কষ্ট দেয়নি, কিন্তু আমি কখনো ভাবিনি দেশে আমার বাকি বন্ধুর সঙ্গে কি ঘটছে। কেউ আমাকে ভাই ডাকলে আমার চোখ ভিজে আসে, আর তোমাদের সামনে তো পুরো পাহাড়, আমি কি করে ঠিক থাকবো? আমি এসেছিলাম মাল্লির জন্য, কারণ সে আমার উপকার করেছে, আর আজ আমি ওর জন্য তোমাদের উপকার করব। বাট তার আগে তোমাদের ধন্যবাদ না দিলেই নয় যে তোমরা কতটা সাহস নিয়ে মাঠে নেমেছো। মানে তাদের সাহস দিচ্ছিল, পিঁপড়ার দল সেখানে হাজির। পুলিশ মানিকে পেটানো শুরু করে। এরা তো চিল্লাচ্ছে, কিরে পুলিশের ওয়াকিটকি চুরি করে নিজেকে পুলিশ বলছিস? তাকে পুলিশ নিয়ে যায় আর মেয়েদেরকে এরা গাড়িতে উঠিয়ে নেয়। ওদিকে মাল্লিকে যে অ্যাম্বুলেন্সে করে ভাসুকি নিয়ে বেড়াচ্ছিল সেটাকেও পুলিশ ধরে অশোকের হাতে দিয়ে দেয়। মানি বারবার বলছে, স্যার আমি চুরি করিনি। অফিসার তার কথা শোনে না, বলে চুপ কর, তোর সঙ্গে কি হবে তা ওপর থেকে অর্ডার এসেছে। মানিকে নিয়ে যাচ্ছে, তার কাছে একটা কল আসে। কথা শুনে অফিসার অবাক হওয়ার রিয়াকশন দেয়, আর সিন অশোকের কাছে আসে যে সবার অপেক্ষা করছে। একটু পর বাস এসে থামে, ভিতর থেকে মেয়েদের বের করা হয়। তারপর কোনো কথা নেই, অশোক একেবারে সবাইকে ফায়ার করে দেয়, নিমিশেই সবাইকে শেষ করে দেয়। কি তাই ভাবছেন? এমনটা না, সে জাস্ট ভাবলো। এরাও তেমনই কিছু একটা ভাবে, বাট ভাবনা অবধি থাকে। তো অশোক দেখে তাদের চোখে কোনো ভয় নেই। এখন এটা দেখে ভিলেন কি করবে? ডায়লগ মারবে। মারছে, ফোন আসে, রিসিভ করে রেখে যায়। বলেছি না ওর বাপের নাম ভুলিয়ে দাও। চুপ হয়ে যায়। কি হয়েছে? কেউ এই অফিসারকে ফোন করে মানিকে ছেড়ে দিতে বলেছিল। কে বলেছিল? তখন আমাদের দেখানো হয় এই দিদিকে। এই দিদি মানিকে এখান থেকে দেখে ফেলেছিল, আর এ অন্য কেউ নয়, ওই সেই শুরুতে মানে যাদের বাঁচিয়েছিল, মনে আছে? সেই মেয়ে। তার বিয়ে হতে চলেছে এই অফিসারের সঙ্গে, এই জন্য সে ফোন করে মানিকে ছেড়ে দিতে বলেছে। ব্যাস, উপকারের প্রতিদান কিভাবে পাওয়া যায় দেখলেন? মানি তাকে আশীর্বাদ করে মনে একটা খুশি নিয়ে সেখান থেকে রওনা দেয়। আর এই খবর অন্য কোনো পুলিশ অশোককে দিল। খবর শুনে তো সে রেগে যায়। উপর থেকে এরা উস্কাইতেছে, আবে ফোন ভাঙছিস কেন? একটু দাঁড়া, নিজেকে কেন ভাঙিসনি সেই আফসোস করবি। এরা ডায়লগ মারছে, এদিকে ভাই হাজির তার টমটমি নিয়ে। এরা দুজন আগে যায় চুলকানি থামাতে। ভাই এদেরকে নিয়ে ডিজে পার্টি শুরু করে। মাল্লি কোনো মতো চোখ মেলাতে পারছে, সে বুঝতে পারছে কি হচ্ছে। মানে বলে, আরে মাল্লি দেখ আমি এসেছি, তুই জাস্ট 2 মিনিট দাঁড়া, আমি পার্টিটা শেষ করে আসছি। এদের বাজানো শুরু করে। একটু পর কি করে, অশোক মাল্লিকে একটা লাথি মারে। এটা দেখে মানি দৌড় দেয়, আর সেই সুযোগে অশোক মানিকে মারা শুরু করে। এখন ভিলেনই শুধু মার খাবে তা তো আর হয় না, হিরোকেও একটু খাইতে হবে। তো আমাদের হিরোও খায়। তো খাওয়া দাওয়ার একটু পর ভাই শুরু করে মারামারি। মাল্লিকে ভাসুকি দেখছে। মাল্লি ডিজের লাস্ট বিটটা বাজাতে শুরু করে। মারতে মারতে শেষে এদের ইশারা করে, নাও এবার তোমাদের পালা। ব্যাস, এরা এসে সবাই মিলে পবিত্রাকে মারার যত রাগ ছিল এর উপর মেটাতে থাকে। আর কি ছাড়বে? সমাজ থেকে একটা অশোককে তাড়িয়ে দেয়। মান্নি মাল্লির কাছে আসে। এরপর সিন কয়েকদিন সামনে আসে। মাল্লি সেরে গেছে, আর এখন এদের সবার সঙ্গে মিশে গেছে। মানে যে মেয়েগুলোদের বাঁচালো মাল্লি তাদের বোন বানিয়ে নিয়েছে। অবশেষে মন্দিরে নতুন একটা ঘন্টি লাগিয়ে দিয়েছে মানি। সবাই মিলে সেটাই বাজায়, আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা
মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো ভালো কাজ আর মন্দ কাজের মাঝে রিয়াকশনের অনেক বড় একটা তফাৎ থাকে। একটা পুষ্করণী যত বড়ই হোক না কেন, তাতে ঢিল মারলে বা নাড়া দিলে পানির ঢেউটা এক সময় না এক সময় তীরে এসে বাঁধবেই। যত জোরে পানিতে আঘাত পড়বে তত দ্রুত বা তত বেশি পানির ঢেউ তীরে আঘাত হানবে। মানে অ্যাকশন যেমন হবে তার রিয়াকশন তেমনই হবে, জাস্ট সময়ের অপেক্ষা, তাই নয়? ভালো কাজ ঠিক তেমনই, রিয়াকশন হবে, অবশ্যই হবে, বাট একটু সময় লাগবে। আর খারাপ কাজ, ডিসপ্রিন ট্যাবলেট বা এমন কিছু ট্যাবলেট আছে না যেটা পানিতে দিলে পানি উতলায় ওঠে, ঠিক তেমন সঙ্গে সঙ্গে রিয়াকশন তো হবে কিন্তু একটু পর ঠান্ডা হয়ে যাবে। অন্যের উপকার আর ভালো কাজ করার মাঝে যে মনের শান্তি আর মজা আছে সেটা দুনিয়ার অন্য কোনো কাজে নেই। ওপরওয়ালা আপনাদের সবাইকে অন্যের বেশি বেশি করে উপকার করার সাহস দিন। আচ্ছা, তো যাওয়ার আগে এই গরিবের একটু উপকার করে দিন, লাইক করে যান, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটাও করে দিন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো করে ধন্যবাদ।